দর্শক সবাইকে শুভেচ্ছা এবং আমন্ত্রণ জানিয়ে শুরু করছি এসিটিভির প্রতিদিনের সান্ধ্যকালীন আয়োজন বেলা শেষে। আপনাদের সাথে আছি আমি অর্চি রহমান এবং বরাবরের মতোই আমাদের সাথে আছেন নতুন একজন অতিথি। প্রিয় দর্শক, আজ আমাদের সাথে স্টুডিওতে আছেন শিমুল মোস্তফা। চলে যাচ্ছি তার কাছেই। কেমন আছেন ভাইয়া? এই তো ভালো আছি। অনেক অনেক ভালো লাগছে আপনার সামনে বসতে পেরে এবং আপনার অনেক না জানা কথা আজকে আশা করছি জানতে পারবো। না, আমার না জানা কথা বলে কিছু নেই। ভালো লাগে যে এসিটিভিতে আসলেই মনে হয় যে নিজের বাড়িতেই ঢুকলাম। জি, এখানে আসতে পারাটার জন্য আমার কাছে মনে হয় যে না, খুব প্রশান্তির ব্যাপার। এই 25 তারিখে শিল্পকলা একাডেমিতে একটি আয়োজন হতে যাচ্ছে, সে সম্পর্কে জানতে চাচ্ছি। ছড়ায় ছড়ায় প্রেম, এটা একটু সম্পর্কে শুনি। হ্যাঁ, এই 25 তারিখ শিল্পকলা এক্সপেরিমেন্টাল থিয়েটারে আমরা বৈকুণ্ঠ আবৃত্তি একাডেমি থেকে 10টি ছড়া নিয়ে, ছড়া বলতে যেটাকে বোঝায় যে অনেকে ভাবে ছড়া মানেই শিশুদের বিষয়, আসলে তা না। ছড়া তো বড়দেরকেও নিয়ে লেখা হয়, বড়দের বিষয়গুলো থাকে। তো আমরা 10টা ছড়া নিয়ে কাজ করছি বলতে এই কারণেই বলছি যে ছড়াগুলোর মেকিংগুলো একটু অন্যরকম করে করা আর কি। আচ্ছা, অন্যরকম বলতেও যেটা বোঝাচ্ছে যে ছড়া বলতে যে আমরা কবিতা যেরকম পড়ি, ছড়া তালে তালে পড়ে গেলাম, সেরকমও না। আমরা বাংলায় একটা বিষয় হচ্ছে যে, ইংরেজিতে একটা বিষয় হচ্ছে যে রাইমস বলে। জি জি, একটা ছোটবেলা থেকে যেটা পড়েছি রাইমস গুলো আমরা যেরকম, কিন্তু বাংলায় এই রাইমসটা নেই। আমরা বলি ছড়া গান। তো ছড়া গান বলতে গেলে আবার দেখা যায় যে পুরোটাই গান হয়ে যাচ্ছে। আমরা অন্তরা চৌধুরী দেখেছি, যে সলিল চৌধুরী বেশ কিছু ছড়া গান আছে ছোটবেলাতে আমরা যেগুলো শিখেছি, কিন্তু এটা সেরকম না। এটা হচ্ছে যে কতগুলো নোট, ছড়া কতগুলো নোটকে আমরা ব্যবহার করব। দেখা গেল সা পা নি, সা পা নি, সা পা নি, এই 3টে নোটকে ব্যবহার করেই আমরা পুরোটা পড়ছি। এবং এটা কিন্তু তখন আবার গান না। সুর আছে, স্বর আছে, কিন্তু শ্রুতি আছে, কিন্তু গান না। আবার একেবারে যে আমরা যেমন কবিতা পড়ে, অনেকে জানেন যে কবিতাও কিন্তু আমরা একটা স্কেলে পড়ি, একটা নোটে পড়ি, আমাদের একটা নোটে পড়তেই হয়। তো এটা হচ্ছে সেই নোটগুলোকে আমরা ব্যবহার করে কতগুলো ফর্ম তৈরি করেছি। এবং তার সাথে যেটা হচ্ছে যে আমরা তার সাথে একসাথে অর্কেস্ট্রার মতো করে যারা পারফর্ম করবে, তারা কস্টিউম টস্টিউম পরে নেচে গেনে যেভাবে আনন্দ করে ছড়াগুলো পড়া যায়। এবং আমরা যেই যন্ত্রসঙ্গীতগুলো এখানে ব্যবহার করছি, পারকাশন, তারপরে কিছু বিট টিটগুলো, সেগুলো পারফর্মারই নিজেরাই বাজিয়ে বাজিয়ে করবে। তো এটা আমাদের গ্রুপের একটা প্র্যাকটিস যে আমরা কখনো বাইরে থেকে প্রফেশনাল আর্টিস্টদেরকে নিয়ে করাই না, কারণ আমরা যতটুকুই পারি ওটাই আমাদের শিক্ষা। হ্যাঁ, নিজেদেরই শিক্ষা যে আমরা করতে করতে হয়তো এই জায়গাগুলো স্কিলনেসটা তৈরি হবে। তো আশা করি, আমি খুব এক্সাইটেড এই কারণে যে কাজটা আমার কাছে একটু ভিন্ন রকমের। ছড়া নিয়ে কাজ মনে হয় ছোটদের জন্য কাজ, বা ছড়া মানে খুব সহজ, আসলে খুবই কঠিন কাজ আর কি। জি, এবং একদিন ব্যাপী হচ্ছে এই কাজটি। হ্যাঁ, এটা টোটাল প্রোডাকশনটা 55 মিনিটের একটা প্রোডাকশন, মানে 10টা ছড়া পড়তে আমাদের 55 মিনিট লাগে। এর মধ্যে আছে রবীন্দ্রনাথ, নজরুল, সত্যেন্দ্রনাথ দত্ত, সুকুমার রায়, এদের ছড়া থেকে আখতার হোসেন পর্যন্ত আমাদের ছড়াগুলো আছে। অংশগ্রহণ করছেন কারা কারা? বৈকুণ্ঠের ছেলেমেয়েরা, ওরা সব মিলে আমরা পারফর্ম করছি। আমিও থাকবো, আমি অর্কেস্ট্রা গ্রুপে থাকবো, মানে ইনস্ট্রুমেন্টগুলো আর বাজানোর মধ্যে আমি থাকবো। সব মিলিয়ে আমরা 14 জন পারফর্ম করবো, 7 জন মেয়ে, 7 জন ছেলে। এই যে ছড়াগুলো সিলেকশন করা হয়েছে, এগুলো কিভাবে সিলেক্ট করলেন? মানে আমি আবার কিছু কিছু জিনিস হচ্ছে যে আমার তো মানে কবিতা পড়ার ক্ষেত্রে যতটুকু না আমি কাজ করি, তার থেকে আমার শেখানোর জায়গাটা বা কম্পোজ করার জায়গাগুলো, যেমন নজরুলের অনেক কবিতা, অনেক রবীন্দ্রনাথের বা আমাদের সমসাময়িক অনেক মানুষেরই কবিরই কবিতাগুলো আমরা কম্পোজ করি, মানে কোরাস করার জন্য বা গ্রুপ পারফরমেন্সের জন্য। তো এটা আমি একেবারে 80-র দশক থেকে আমার অনেকগুলো কাজ আছে এরকম। সেই সময় বিটিভিতে একটা প্রোগ্রাম হতো ছন্দবৃত্তে, প্রজ্ঞা লাবণী ওটার উপস্থাপনা করতেন। ওটার একটা বিরাট দায়িত্বই আমার ছিল যে কোরাস কাজগুলো, কম্পোজগুলো আমার করে দেওয়ার, মানে কবিতাগুলো ফর্মগুলো কিরকম করে করবে। তো সেই কাজগুলো করতে করতে আমার যেটা হয়েছে যে অনেক মানে দলীয়ভাবে, সম্মেলকভাবে কবিতা পড়ার কিছু কবিতা আমার তৈরি করা আছে। এবং আমি এখন দেখি যে যারা পড়েন ওই কবিতাগুলোই ঘুরে ফিরে কিন্তু পড়ছেন, ওই কম্পোজগুলো। তো এর মাঝে কিছু ছড়া জমে গিয়েছে। তো আমার কাছে মনে হয়েছে যে এই ছড়াগুলো আমার মনে হয় যে একটু এখন মানুষের কাছে একটু পৌঁছানো যায় কি করে। হ্যাঁ, চমৎকার। এবং দর্শক শ্রোতা হিসেবে কোন বয়সীকে প্রত্যাশা করছেন সব থেকে বেশি? বয়স কিন্তু মানুষের একটাই,
ভালো লাগার বয়স। সত্যি আমার কাছে মনে হয় যে যার ৭২ বছর বয়স আর যার ১২ বছর বয়স, ভালো লাগা এক জায়গাতে। আমার দাদিমাকেও দেখেছি যে ওই টফির দিকে তার নজর আছে, শিশুদেরও দেখেছি টফির দিকে নজর আছে। এগুলো তো একেবারে সহজাত ব্যাপার। তো কিছু কিছু আমাদের বিষয় আছে যে বয়স, যে বিষয়গুলোতে আসলে আমি বয়স হিসেব করি না, এবং আমার কাছে এই শব্দটি আসলে মনে হয় যে বয়স তো আমি তৈরি করে দেবো। হ্যাঁ, আমি তৈরি করে দেবো। অনেক ২০ বছরের মানুষ আছে যে হতাশায় ভুগছেন, তো আবার এমনও আছেন যে ৭০ বছরের একজন, সে অনেক চিয়ার আপ। বয়সটা হচ্ছে মানসিক একটা ব্যাপার। হ্যাঁ, তো আমার কাছে যেটা হচ্ছে, যেমন আমাদের গ্রুপে এখন অ্যাক্টিভ একদম রেগুলার কাজ করছে প্রায় ৭০ জনের মতো। তো সেখানে দাদি বয়সী আছেন, নাতি বয়সী আছেন, এমনও আছেন যে মা মেয়ে একসাথে আমার গ্রুপে কাজ করছে। তো এই ৭০ বছর থেকে ১৩-১৪ বছরে সবাই মিলেই কাজ করছে। আমরা যখন একসাথে থাকি, বয়সটা আসলে ম্যাটার করে না তখন। ওই যে সিনিয়র যে দাদি, সে কিন্তু ওই নাতির মতোই অ্যাটিটিউড করছে, লাফাচ্ছে, এই করছে। তো আমরা যেটা মনে করি যে এই জায়গাটাই হচ্ছে মনকে একটা সুন্দর জায়গায় নেবার জন্য আমরা কবিতা পড়ি, আসলে আর কিছুই না। আসলে তাই, আমরা যারা শুনছি সেটা মনেরই ব্যাপার, আসলে ভালোবাসছি মনেরই ব্যাপার। এই আয়োজনের প্রস্তুতি পর্ব তো চলছে, প্র্যাকটিস করা হচ্ছে। হ্যাঁ, প্র্যাকটিস করা হচ্ছে, মানে কি আমরা খুব একটা সময় তো ছড়ায় ছলনা করে এটা শুরু করেছিলাম, কিন্তু এখন এত বেশি সিরিয়াস হয়ে গেছি যে প্রতিদিনই এটা আমার বাসায় হোক বা শিল্পকলাতে, আমাদের মহড়া কক্ষে আমরা মহড়াটা করি, তো সব দিন শিল্পকলা পাওয়া যাচ্ছে না, সে কারণে আমার বাসাতেই করছি। মূল যে জায়গাটি সেটা হচ্ছে যে এই ছেলেমেয়েগুলো এখন মনে হচ্ছে আমার সবসময় যেটা হয় যে এরা তো আমার সন্তানের মতো করেই রাখি, এরা থেকেও যাচ্ছে রিহার্সেল করে, এই বিকেলবেলা শুরু করে রাত্রে ১২টা পর্যন্ত রিহার্সেল করছে, করে আবার রাতের বেলা থেকেও যাচ্ছে, সকালবেলা অফিসে যাচ্ছে, কেউ কারো ইউনিভার্সিটিতে আছে। তো আমাদের যেটা হচ্ছে যে আমাদের পরিবার না, আমার একটা পরিবার, আমার সবাই জানে যে আমার প্রায় ২০ থেকে ৩০ জন ছেলে মেয়ে আছে যারা একেবারে আমার সন্তানের মতো করেই তারা বড় হচ্ছে। আমি তাদেরকে ওইভাবেই রাখি, আমি বাসায় না থাকলেও তারা আসছে, এসে খাওয়া দাওয়া করছে, ঘুমাচ্ছে, ওদের মতো ওরা ঘুরে বেড়াচ্ছে। আমার বাসাটা আসলে একেবারেই একটা চমৎকার বিশাল যৌথ পরিবার। চমৎকার। এবং আরো অনেকগুলো আয়োজন সম্পর্কে জানবো, এবং অবশ্যই আপনি সামনে বসে আছেন, কবিতা তো শুনতেই হবে। তবে ছোট্ট একটা বিরতির সময় হয়ে গেছে। প্রিয় দর্শক, নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি, ফিরে আসছি এক্ষুনি আমাদের আজকের অতিথির কাছে। আমাদের সাথেই থাকবেন। প্রিয় দর্শক, বিরতির পর আবারও ফিরে এলাম বেলা শেষের আজকের এই আয়োজনে। আপনাদের সাথে আছি আমি অর্চি রহমান, এবং আমাদের সাথে স্টুডিওতে আছেন শিমুল মুস্তাফা। চলে যাচ্ছি আবারও তার কাছে। জি, অনেকক্ষণ গল্প শুনছিলাম, একটা কবিতা শুনতে চাই। আমার যেটা হচ্ছে যে যেখানেই যাই একটু কবিতা পড়তে হয়, তো ছড়া পড়বো নাকি কবিতা? আমার মনে ছড়া থাকে, ছড়া তো ২৫ তারিখের জন্য আছে। আর আমার একটা ১৯ অক্টোবর একটা সলো হচ্ছে ২০ বছর পর, অডিটোরিয়ামে একটা সলো করছি শিল্পকলা একাডেমির নাট্যশালায় মূল ইতে। তো সেখানে আমার কিছু সিলেক্টিভ কবিতা আছে যেগুলো বাইরে খোলা মঞ্চে তো আমি সবসময় পড়ি, তো খোলা মঞ্চে অনেক কবিতা আছে পড়া যায় না। একটা ছোট্ট একটা মিক্সড আপ একটা পড়ি আর কি। গানের সাথে শক্তি চট্টোপাধ্যায়ের একটি কবিতা, অবনী বাড়ি আছো। আর গানটা হচ্ছে, এটার সাথে একটা স্মৃতি আছে যে সঞ্জীব চৌধুরী হচ্ছে আমার একেবারে বিশ্ববিদ্যালয়ের একেবারে একসাথে আমরা দুজন জীবনযাপন করেছি। তো আমি আর ও যখন থাকতাম তখন এক টেবিলে বসে বসে টিএসসির ক্যাফেটেরিয়া যখন থাকতাম, ও কিছুক্ষণ পরপরই বলতো যে শিমুল এই লাইনটা একটু বল। তো আমি ওই লাইনটা বলতাম। তো একটা সাডেন পিরিয়ডের পরে ওর একটা গান আমার কাছে কেন জানি মনে হয়েছে যে এই অবনীকে নিয়ে কি লেখা, যে আমি ফিল করি আর কি আমার নিজস্ব জায়গা থেকে। তো সেই ফিলিংস থেকেই আমি মনে হয়েছে যে এই দুটো গানের কি একটা কম্বিনেশন করা যায় কিনা। আমি তোমাকে বলে দেব কি যে একাদের ঘোরা, আমি হেঁটে গেছি বিরান পথে। আমি তোমাকে বলে দেব সেই ভুলে ভরা গল্প, কড়ানের গেছি ভুল দরজায়, ছুঁয়ে কান্নার রং
ছুঁয়ে জোছনার ছায়া, ছুঁয়ে কান্নার রং, ছুঁয়ে জোছনার ছায়া। দুয়ারেটে ঘুমিয়ে আছে পাড়া, কেবল শুনি রাতের করা নাড়া। অবনী বাড়ি আছো? অবনী, অবনী বাড়ি আছো? আমি কাউকে বলিনি সে নাম, কেউ জানে না, না জানে আড়াল। আমি কাউকে বলিনি সে নাম, কেউ জানে না, না জানে আড়াল। জানে কান্নার রং, জানে জ্যোৎস্নার ছায়া, জানে কান্নার রং, জানে জ্যোৎস্নার ছায়া। বৃষ্টি পড়ে এখানে 12 মাস, এখানে মেঘ গাভীর মতো চড়ে। সবুজ নালি পরাণ ঘাস দুয়ার চেপে ধরে। অবনী বাড়ি আছো? অবনী বাড়ি আছো? তবে হোক তীরে অধুক নমন, দিন হোক লাবণ্য হৃদয়ে শ্রাবণ। তুমি কান্নার রং, তুমি জ্যোৎস্নার ছায়া, তুমি কান্নার রং, তুমি জ্যোৎস্নার ছায়া। আধেক লীন হৃদয় দুরগামী, ব্যথার মাঝে ঘুমিয়ে পড়ি আমি। সহসা শুনি রাতের করা নাড়া। অবনী, অবনী, অবনী বাড়ি আছো? আমি তোমাকে বলে দেব সেই ভুলে ভরা গল্প, কোরানে রেগেছি ভুল দরজা। বাহ, চমৎকার! কি চমৎকার মেলবন্ধন। আমার কাছে মনে হয়েছে যে এই অবনী হচ্ছে তার বন্ধু, আছে কি নেই, মানে এখন মনে হয় যে এই বন্ধুটাকে আমার খুব দরকার ছিল। ও তো আমার ভালোবাসা, কিন্তু ভালোবাসা অনেক সময় কিন্তু একটা যন্ত্রণা হয়ে যায়। জি জি। এই অবনী কিন্তু তার জীবনে একটি বড় রকমের ভালো লাগা যন্ত্রণা, এবং তার কাছে মনে হয়েছে যে আমি কি আসলে ভুল দরজায় করা নেড়েছি কিনা। এই করাটা যদি না নাড়তাম অবনীর জন্য, তাহলে তো আমার এত এত কষ্ট, এত ফিলিংস এগুলো হতো না। জি। বা এই অক্টোবরে যে আয়োজনটি হতে যাচ্ছে, আপনি বলছিলেন যে সোলো পারফরম্যান্স হতে যাচ্ছে, সেটা সম্পর্কে একটু শুনি। আমি রবীন্দ্র সরোবর একটা প্রোগ্রাম করি প্রতি বছর 2010 থেকে। সেখানে তো একটা খোলা জায়গাতে প্রায় 71টি কবিতা পড়ি, এবং ঢাকার মধ্যে সেদিন খেয়াল করে দেখলাম যে 98 সালে আমার লাস্ট সলো হয়েছে। আচ্ছা। এবং একটা সময় করতাম এই রবীন্দ্র সরোবরের অনুষ্ঠানটার জন্য, আমার আর সলো হয়ে ওঠে না। কিন্তু আমার কিছুদিন আগে আমি কলকাতায় একটি পারফর্ম করতে গিয়েছিলাম, রবীন্দ্র সদনে ছিল, রবীন্দ্র সদনে যে প্রোগ্রামটা ছিল, ওখানে যে আমার মনে হয়েছে যে আমি কিছু খুব প্রিয় কবিতা, যেগুলো আমি আসলে নিজের সাথে বঞ্চিত করছি, পড়ছি না। আচ্ছা। এবং অডিটোরিয়ামে পড়ার কিছু কবিতা আছে, যে কিছু একটা বদ্ধ জায়গায় কবিতা পড়ার কিছু কবিতা আছে যে খোলা জায়গাগুলো পড়া যায় না। তো ওই কবিতা পড়ার পরে আমি দেখেছি যে অডিয়েন্স আমাকে এসে যেভাবে মানে এই করলো, যে মুগ্ধ হয়েছে কিনা জানি না, কিন্তু খুব এক্সাইটেড হয়ে পড়েছিল যে এরকম কবিতা। তো আমার মনে হচ্ছে এই কবিতাগুলো তো আসলে আমি পড়ছি না অনেকদিন ধরে, তো এইগুলো অডিটোরিয়াম ছাড়া পড়াও যাচ্ছে না। এবং আমারও মনে হচ্ছে যে না, একটু পড়ে দেখি আসলে অডিটোরিয়ামে। এখন রাস্তার মানুষ, রাস্তায় খোলা জায়গায় কবিতা পড়ছি, একটু ঘরে বসে একটু দেখি না কেমন লাগে। তো এই জন্যই আর কি একটা আয়োজন করা, দেখা যাক। অবশ্যই, এবং আমরা সবাই প্রত্যাশা করছি অনেক সফলভাবে আয়োজনগুলো সম্পন্ন হবে। আরো অনেক গল্প বাকি আছে, তবে আবারও ছোট্ট একটা বিরতির সময় হয়ে গেছে। প্রিয় দর্শক, আবারও নিয়ে নিচ্ছি ছোট্ট আরেকটা বিরতি। ফিরে আসছি এক্ষুনি, অবশ্যই আমাদের সাথে থাকবেন। প্রিয় দর্শক, বিরতির পর আবারও ফিরে এলাম বেলা শেষের আজকের এই আয়োজনে। আপনাদের সাথে আছি আমি অর্চি রহমান, এবং আমাদের সাথে আছেন শিমুল মুস্তাফা।
চলে যাচ্ছে আবারও তার কাছেই। এই যে বিভিন্ন আয়োজনের কথা বলছিলেন, এগুলোর প্রচারণার ব্যাপারটা যদি একটু জানতে চাই, সবাইকে জানানো হচ্ছে কি করে? না, সবাইকে জানানো হচ্ছে না। আচ্ছা, সবাইকে জানানো হচ্ছে না। আমরা না একটা জিনিস সবসময়, এটা আগে ছিল না, এখন আমাদের মধ্যে সবাই সমান হতে চাই। আচ্ছা, মানে সবাই একটা জায়গায় যেতে চাই, সবাই সাবিনা ইয়াসমিন হতে চাই। আচ্ছা, এই একটা স্বপ্ন থাকা ভালো, কিন্তু গোল থাকা ভালো, কিন্তু আমি নিজেকে সবসময় সাবিনা, আগে যেমন আমাদের বৃত্ত বলে একটি কথা ছিল, মানে সম্প্রদায় বলে একটি কথা ছিল, যে আমি একটা মধ্যবিত্ত পরিবারের ছেলে, আমি মধ্যবিত্ত মানসিকতা নিয়ে বড় হচ্ছি। কিন্তু এখন কে মধ্যবিত্ত, কে নিম্নবিত্ত, উচ্চবিত্ত মানসিক ভাবে বলছি, আসলে এটা বোঝা যায় না। সবাই উচ্চবিত্ত, উচ্চ মানসিকতা নিয়ে চলছে। তো সাহিত্য শিল্পেরও কিছু কিছু জায়গা আছে যে সেই জায়গাতে আমার গানের যেই প্রচার, আমার একটা ও ধরনের একটা সিনেমার যে প্রচার, আমি কবিতার প্রচার সেভাবে আশা করতেও পারবো না। এটা খুবই সহজ। আমাকে অনেকেই বলে যে শিমুল ভাই, আপনার ঈদে আপনার কি প্রোগ্রাম? আমি বললাম, ঈদে কবিতার প্রোগ্রাম হওয়ার কথা না। ওটা একটা আনন্দ ফুর্তির জায়গা, একটা সেলিব্রেশন হচ্ছে, সেখানে কবিতা হচ্ছে একটা ধীর স্থির নির্মল জায়গাতে পড়ার জায়গা। তো এই প্রচারের ক্ষেত্রে আমি অনেক সময় অনেকে বলে যে আপনাদের প্রচার হয় না কেন? প্রচার হয় না, একটা কর্পোরেট ব্যাপার কাজ করে, যে কবিতা দিয়ে বাণিজ্যিক বিষয়টা যদি না আসে তাহলে তো প্রচার করবে না। পত্রপত্রিকায় কখনো কবিতার অনুষ্ঠানগুলো নিয়ে খুব ফলো করেন না। আমি মনে করি যে এটা করার কথাও না, কারণ এটার অডিয়েন্স, শ্রোতা খুব কম। আমরা চেষ্টা করছি যে এটাকে বাড়াবার জন্য। আশা করি এখন অনেক জায়গাতে, এই যে যেমন আজকে আমি একজন আবৃত্তিকার হিসেবে এখানে আসছি, এটা একটা সময়ের ব্যাপার এবং একটা গোষ্ঠীকে খুব এগিয়ে আসতে হবে এই কাজটার জন্য। আগে তো ডাকতো না আবৃত্তিকারদের, এখন ডাকছে। তো এই জায়গাটা, আমাদের প্ল্যাটফর্মটা তো তৈরি হচ্ছে, হয়ে গেলে একসময় দেখা যাবে যে, আমি যে বললাম যে যখন আমি 2010 সালে যখন আমার রবীন্দ্র সরোবর প্রোগ্রামটা করলাম, সেদিন কিন্তু শাহরুখ খানের অনুষ্ঠান হচ্ছে আর্মি স্টেডিয়ামে। সেদিনও আমার অনুষ্ঠান কিন্তু 10,000 লোক হয়েছিল। তো একটা শ্রেণী কিন্তু এসেছে কবিতা শুনতে। সো ব্যাপারটা হচ্ছে যারা জানে এবং ভালোবাসে যারা, তারা যাবেই, যেভাবেই হোক না কেন। আমার অনুষ্ঠানে একটা লাইনের কোনো পত্রপত্রিকায় কোনো প্রচার হয় না আমার রবীন্দ্র সরোবর অনুষ্ঠানে, কিন্তু এই 10,000 লোককে আমরা যে চেয়ার দিয়ে বসাই, এই লোকগুলা তো এসে যায়। তো আমার তো দরকার নেই সেই প্রচারটা, যে হ্যাঁ একটা অনুষ্ঠান হচ্ছে সবাইকে জানাতে হবে। যারা জানার তারা ঠিকই চলে আসে। এখন তো অনেক রকমের কাজ হচ্ছে, অনেক নতুন নতুন কনসেপ্টে কাজ হচ্ছে, এবং আপনিও চেষ্টা করছেন নতুন নতুন কনসেপ্টে কাজ করার। অ্যালবাম নিয়ে কি এরকম কোনো পরিকল্পনা এখন আছে? না, অ্যালবামের বিষয়টা, টেকনোলজি চেঞ্জ হয়ে গেছে এখন বাংলাদেশে। আর সিডি করার যে কৌশলটা, টেকনোলজি যেটা থাকে, ম্যানুফ্যাকচারিং টেকনোলজি, ওটা উঠেই গেছে। মানে আমাদের দেশে আর সিডি কপি করার মতো, মানে সিডি টু সিডি করার যে ম্যানুফ্যাকচারিং যে বিষয়টি, বাংলাদেশে একটা কোম্পানি ছিল, সেটাও চলে গেছে। এখন যারা অ্যালবাম করছে তারা কি করছে, একটা ব্ল্যাঙ্ক সিডির সাথে কপি করে আর একটা ব্ল্যাঙ্ক সিডি এভাবে কপি করে করে বাজারে দিচ্ছে, যেটার কোনো আসলে ভ্যালু নেই আর কি। ওইগুলোর মধ্যে অর্ধেকটাই পরে বাজানো যায় না। কিন্তু অ্যালবামের সময় একটা ছিল, ক্যাসেটের পরে সিডি পর্যন্ত একটা অ্যালবাম বেরোনোর একটা প্রক্রিয়া ছিল। কিন্তু এখন যেহেতু ইউটিউব আসছে, সিঙ্গেলস বলে একটি শব্দ আসছে, যে আমি একটা কিছু করে গান করে সেটা দিয়ে ভিডিও আকারে করে এটা বের করছে। তো কবিতার ক্ষেত্রে ছেলেমেয়েরা এই কাজগুলো করছে, কিন্তু কাজের ক্ষেত্রে আমার কাছে যেটা মনে হয়েছে যে কোয়ান্টিটি অনেক, সেটা গানেই বলি, নাটকেই বলি, কবিতাতেই বলি, কিন্তু কোয়ালিটি নেই। সত্যি এই কোয়ালিটির কাজগুলো করতে গেলে যে জায়গাটা দরকার, সেটা হচ্ছে ফিনান্সিয়াল ব্যাপার। সত্যি চলে আসে সে ব্যাপারটা, আসলে চলে আসে। তো সেই জায়গাটাতে আমাদের ভাবনার বিষয় আছে যে ফিনান্সিয়াল ব্যাপারটাকে আমরা কিভাবে মোটিভেটেড করতে পারি। এটাই আমরা এখন সবচেয়ে পেছনে আর কি। আমাদের শিল্প সাহিত্যের ক্ষেত্রে সবচেয়ে পেছনে জায়গাটি হচ্ছে অর্থনৈতিক বিষয়টি। সত্যি তাই, এবং সবকিছুতেই আসলে ভালো কাজের জন্য এরকম পৃষ্ঠপোষকতার ব্যাপারটা কিন্তু চলে আসে। আর আপনি যে বলছিলেন কিছুদিন আগে কলকাতা থেকে এলেন, শো শেষ করে রবীন্দ্র সদনে ছিল, সেই অভিজ্ঞতা কেমন ছিল? আমি আসলে বাংলাদেশের বাইরে অনেক জায়গায় প্রোগ্রাম করেছি, কিন্তু আমার একটু মানে পশ্চিমবঙ্গের গন্ধটা আমার ভালো লাগে না। অনেকেই মনে করেন যে পশ্চিমবঙ্গে কবিতা পড়তে পারলাম না তাহলে কি হবে। আমার 80-র দশকের একেবারে মাঝামাঝি সময় থেকে সেই সময় যারা আবৃত্তি করতেন, প্রদীপ ঘোষ, গৌরী ঘোষ, পার্থ ঘোষ, তাদের সাথে কিন্তু আমার উঠা বসা ছিল, কিন্তু আমি কখনোই কবিতা পড়িনি। এই আমার 30-35 বছর কবিতা অঙ্গনে আমি কিন্তু কলকাতায় যে কবিতা পড়িনি। আমার একটা ক্ষোভ আছে যে আমি কেন পড়বো, আমি বাংলাদেশের মানুষ, বাংলাদেশ হচ্ছে, ওরা এসে এখানে আমাদের কাছ থেকে নিয়ে যাবে, আমরা নিব কিসের জন্য। অনেকে মনে করে যে কলকাতায় যদি না যায় তাহলে মানে নবুয়ত হলো না, এরকম একটা ধারণা অনেকের আছে।
আমি একেবারে বিশ্বাস করি না, কারণ বাংলা শিল্পকলা সাহিত্য টিকেই আছে বাংলাদেশের জন্য, ওরা টিকেই আছে বাংলাদেশের জন্য, এটা আমি বিশ্বাস করি। তো যদি আমাকে সম্মান দিয়ে নিয়ে যায় তাহলে আমি প্রোগ্রাম করব, কিন্তু অনেকে আছে যে নিজের টাকা নিজে প্লেন খরচ করে ওখানে যে গিফট টিফট দিয়ে ভাই আমাকে একটা প্রোগ্রাম করতে হবে, এই জিনিসগুলি করে। তো আমি মনে করি যে এটা খুবই দুঃখজনক, শিল্প সত্তার আসলে অপমানই হচ্ছে আমার কাছে মনে হয়েছে। তো এই প্রোগ্রামটা আমাকে ওভাবেই বলা হয়েছিল যে একটা বড় কাজ ছিল এটা, সেটা হচ্ছে রবীন্দ্রনাথের আর্কাইভ হয়েছে। সে আর্কাইভে বাংলাদেশ থেকে আমন্ত্রিত দুজন ছিলাম আমরা, আমি আর শামা আপা, শামা রহমান। তো ওনারা ওভাবেই সম্মান করে নিয়ে গিয়েছে। তো আমার কাছে মনে হয়েছে যে অর্থনৈতিক সম্মানটার থেকে মানসিক সম্মানটা অনেক বেশি, যেটা ওনারা কম দিতে জানেন আর কি। তো আমার কাছে এটাই মনে হয়েছে যে বাঙালিদের প্রতি এদের একটা অবহেলা আছে এবং আমাদের অনেক তাদের প্রতি আমাদের একটা পূজনীয় ব্যাপার আছে। এটা আমি মনের অনেক ক্ষেত্রে আসলে দেখা যায় সেটা। তারা আসলে আমরা পূজা করি, কিন্তু আমরা গেলে তারা কিন্তু মুখ ফিরেও তাকায় না। তো আমার কাছে মনে হচ্ছে যে তোমরা টিকেই আছো আমাদের জন্য, কিন্তু আমরা কেন এত হীনমন্যতায় ভুগি, এটা আমাদের কাছে খুব মনে হয়। আমি আমাদের দেশে অনেক ভিআইপিদের দেখেছি যে একজন দ্বিতীয় শ্রেণীর সঙ্গীত শিল্পী বাংলাদেশে এসেছেন, সিঁড়িতে বসে তিনি তার গান শুনছেন। আচ্ছা, অডিটোরিয়ামে সিঁড়িতে বসে গান শুনছেন, কিন্তু আমরা তাদেরকে যদি অনেক আদর যত্ন করে তাদেরকে ইনভাইট করি, ওই ভিআইপি কিন্তু আমাদের অনুষ্ঠানে আসবেনও না। এটা হচ্ছে আমাদের মানসিকতার ব্যাপার। অনেক ভালো লাগলো এই কথাগুলো শুনে। আজকে শুরুতে বলছিলাম যে অনেকগুলো কথা আছে যেগুলো হয়তো সবসময় বলা হয় না, সেগুলো জানতে পারবো। আমি বলি না মানে এই কারণে বলি না যে বললে অনেক কিছুই বলার হয়, সেজন্য একেবারেই মানে নির্বিকার থাকি। আমার কাজ হচ্ছে কবিতাকে ভালোবাসা, কবিতা ভালোবেসে যতটুকু করা যায় মনের প্রাণে। এখন পর্যন্ত কোনো অসততার জায়গায় যাইনি, এটুক থেকে যতটুক হচ্ছে এটুকের বেশি আমার আর কিছু চাওয়াও নেই, পাওয়াও নেই। চমৎকার, এবং অনেক অনেক শুভকামনা জানাচ্ছি। সামনে দুটি আয়োজন আছে এবং আরো অনেকগুলো আয়োজন আসতে যাচ্ছে সামনে। অনেক অনেক শুভকামনা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। অনেক অনেক ধন্যবাদ। আমাদের এই বৈকুণ্ঠের একটি অনুষ্ঠানের জন্য এসিটিভি এত বড় সম্মান দেখিয়েছে। আর আমার তো একটা প্রিয় চ্যানেল, আমি আপনাদের শুরুতেই বলেছি যে ওই ফেব্রুয়ারি আসলে পুরোটাই আমার হয়ে যায় এই চ্যানেল। তো এই জন্য বলছি যে এই ধরনের সুস্থ ধারার যে চ্যানেলগুলো আছে তার সাথে আপনারা থাকবেন। আর আমাদের দেশ অনেক সমৃদ্ধশালী দেশ, এই দেশকে আগে ভালোবাসবেন। অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক, আজকের মতো এখানেই শেষ করছি বেলা শেষের আয়োজন। আবারও দেখা হবে নতুন আরেকটি দিনের শেষে, নতুন আরেকটি আয়োজনে, নতুন আরেকজন অতিথিকে সাথে নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই এসিটিভির পর্দায় চোখ রাখবেন।